আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? ক্লাসকে শুরু করবো তড়িৎ রসায়নের যে টপিকটা তোমার পারা লাগবে। এই অধ্যায় থেকে একটা টপিক প্রশ্ন আসবেই, এটা সবসময় আসে, যে ধরো বিক্রিয়া হবে কি না, পাত্রে রাখা যাবে কি না। তাহলে আমি যদি চিন্তা করি, তাহলে আগে হচ্ছে টপিকটা হচ্ছে কি আমাদের বিক্রিয়া হবে কি না, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি না, অথবা দস্তার পাত্রে সংরক্ষণ করা যাবে কি না, এরকম রিলেটেড অনেক প্রশ্ন আসে, তাই না? বিক্রিয়া রিলেটেড কথাবার্তা বলি আগে। বিক্রিয়া হবে কি না, বিক্রিয়া হবে কি না, এরকম প্রশ্ন আসবেই ভাই, এরকম আসেই। আচ্ছা, এই টপিকটা বোঝার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে কিসের উপর ডিপেন্ড করে। মনে রাখবা যে আমাদের এখানে যে যদি দেখো যে কোষ বিক্রিয়া দেওয়া আছে, কি দেওয়া আছে? কোষ বিক্রিয়া দেওয়া আছে। কোষ বিক্রিয়া যদি দেওয়া থাকে, কোষ বিক্রিয়া যদি দেওয়া থাকে, তাহলে কোষ বিক্রিয়া দেওয়া থাকলে মনে রাখবা যেটা বাম পাশে থাকবে, সেটা অ্যানোড হিসেবে ধরতে হবে। যেটা বাম পাশে থাকবে সেটা কী হিসেবে ধরতে হবে? অ্যানোড হিসেবে ধরতে হবে। অ্যানোড হিসেবে ধরতে হবে। এটা একটা কথা। যেমন কোষ বিক্রিয়া যদি একটু ক্লিয়ার করি জিনিসটা কীরকম, আমি তোমাকে বললাম যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, তাই না? আবার কপার 2+ থেকে 2 ইলেকট্রন গ্রহণ করে কপার তৈরি হয়, তো এটা একটা কোষ বিক্রিয়া হতে পারে। আবার এটা কীভাবে লিখতে পারি, জিঙ্ক 2 ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে, তাই না? বা লবণ সিদ্ধ দিলাম, কপার 2+ 2 ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে, এটা লিখতে পারি। তো যেটাই লিখি না কেন, এরকম বিক্রিয়া যদি কোষ বিক্রিয়া দেওয়া থাকে, এরকম যদি কোষ বিক্রিয়া দেওয়া থাকে, বাম পাশ কোনটা? এটা অবশ্যই বাম পাশ। বাম পাশ মানে এই জিনিসটাকে তোমার কিসে ধরতে হবে? অ্যানোডে ধরতে হবে। কিসে ধরতে হবে? অ্যানোডে ধরতে হবে। আচ্ছা, অ্যানোডে ধরা মানে হচ্ছে এখানে অ্যানোডে সবসময় কী হবে? জারণ হবে। এটা তবে আমরা জানি, তাই না? অ্যানোডে কী বিক্রিয়া হবে? জারণ বিক্রিয়া হবে, এটা আমরা জানি। এটা একটা কথা। এটা হচ্ছে একটা মনে করো রুলস, যে এই রুলস যদি দেখো কোষ বিক্রিয়া দেওয়া থাকে, বারবার বলতেছি কী দেওয়া থাকলে? কোষ বিক্রিয়া দেওয়া থাকে। এখন অনেক সময় কি হয়, অনেক সময় আরেকটা কথা হচ্ছে, অনেক সময় কোষ বিক্রিয়া দেওয়া থাকে না। যদি দেখো যে কোষ বিভব দেওয়া আছে, কি দেওয়া আছে? কোষ বিভব দেওয়া আছে। কোষ বিভব যদি দেওয়া থাকে, কোষ বিভব যদি দেওয়া থাকে, তাহলে যেই কোষ বিভবের মান বড়, কি বললাম কথাটা? তখন আমাদের দেখতে হবে কোষ বিভবের মান কার বড়। কোষ বিভবের মান জায়গা মান লিখে লিখছি, তারাও তাহলে কী হবে এটা? তাহলে কোষ বিভাগের মান যার বড় সেটা অ্যানোড হিসেবে থাকবে। তাহলে মান যার বড় সেটা কী হিসেবে ধরতে হবে? আমাদের অ্যানোড হিসেবে ধরতে হবে। এটা আমাদের নর্মাল কথা, তাই না? এখন কোষ বিভব নিয়ে একটু কথা না বললে তুমি বুঝবা না যে আসলে ভাই কোষ বিভব জিনিসটা কী। কোষ বিভব ব্যাপারটা হচ্ছে, ধরো এখানে আমাদের পড়তে হবে ই নট সেল। কী পড়তে হবে? ই নট সেল। এটা একটা কোষ বিভব, এটাকে বলা হয় প্রমাণ অবস্থা। এটাকে কী বলা হয়? প্রমাণ অবস্থা। এখন প্রমাণ অবস্থা বলতে আসলে কি বোঝায়? এখানে তোমার তাপমাত্রা থাকবে 25°C তাপমাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 25°C। এটা তুমি ক্যালভিন নিলে 200 কত হয়? 98 ক্যালভিন। তোমার চাপ থাকবে এখানে অ্যাটমসফিয়ার এককে। কি এককে? অ্যাটমসফিয়ার এককে। তারপর তোমার চাপ আর কি দ্রবণের ঘনমাত্রা। দ্রবণের ঘনমাত্রা কি হবে এখানে? 1 মোল হবে। কত হবে? 1 মোল হবে। তাহলে 1°C, তারপরে কত? 1°C বলে, তার মানে কি 25°C তাপমাত্রা, চাপ হবে অ্যাটমসফিয়ারে, দ্রবণের ঘনমাত্রা হবে 1 মোল, অথবা এটা। এখন ই নটের কিছু সূত্র আছে, কোষ বিভব প্রমাণ কোষ বিভবের কিছু সূত্র আছে। কি আছে? কিছু সূত্র আছে প্রমাণ কোষ বিভব। প্রমাণ কোষ বিভবের কিছু সূত্র আছে, তিনটা সব একই, প্রমাণ কোষ বিভব। কি সূত্র ভাই? একটা সূত্র হচ্ছে ই নট সেল ইজ ইকুয়াল টু, বলতে পারি ই নট জারণ মাইনাস। আচ্ছা, ই নট জারণ যে কথা বললাম, এটা কিসের ক্ষেত্রে হবে? এটা হবে অ্যানোডের ক্ষেত্রে। কিসের হবে? অ্যানোড। আরেকটা বলতে পারি ই নট বিজারণটার সূত্র পরে আপাতত আরেকটা সূত্র আছে, যেটা আছে কি, যে আমি বলতে পারি ই নট জারণ অ্যানোডে মাইনাস ই নট বিজারণ। কি বলতে পারি? ই নট জারণ। তাহলে একটা হচ্ছে অ্যানোডের ক্ষেত্রে, একটা কিসের ক্ষেত্রে? ক্যাথোডের ক্ষেত্রে। ধরো তাহলে এটাও জারণ হবে, ই নট জারণ, কিন্তু এটা কোথায়? ক্যাথোডে। এটা একটা সূত্র রাদিন। আরেকটা সূত্র হচ্ছে ই নট সেল ইজ ইকুয়াল টু, বলতে পারি ই নট বিজারণ। এটা কোথায় হবে? ক্যাথোডে। মাইনাস আমি বলতে পারি ই নট বিজারণ, এটা কোথায় হবে? এটা হবে অ্যানোডে। আরেকটা সূত্র হচ্ছে, বলা যায় ই নট সেল ইজ ইকুয়াল টু, সহজ সূত্র, ই নট জারণ কোথায়? এটা অ্যানোড। তারপর হচ্ছে প্লাস আমরা বলতে পারি ই নট বিজারণ। এটা হচ্ছে কোথায় ভাই? ক্যাথোড।
তিনটা সূত্র, তাই না? আমরা সবসময় তিনটা সূত্রের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি, আমরা সবচেয়ে পছন্দ করি হচ্ছে এই সূত্রটা, যে এইটা ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট জারণ অ্যানোডে, তারপর হচ্ছে কি একটা অ্যানোড হলে অ্যানোডে যদি জারণ হয় তাহলে ক্যাথোডে বিজারণ হবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ সূত্র। এগুলো একই মান একই আসবে, কিন্তু এটা সবচেয়ে বেশি সহজ। এখন কোষ বিভাবের কথা তো বললাম, তাহলে মনে রাখতে হবে, তাহলে দুটো সূত্র বললাম, যে একটা হচ্ছে কোষ বিক্রিয়া থাকলে যেটা বাম পাশে থাকবে এটা হচ্ছে অ্যানোড হিসেবে থাকবে, আর যেটা আবার কোষ বিয়োগ দেওয়া থাকলে যদি, তাহলে এটা যে মান বড় সেটা অ্যানোড হিসেবে থাকবে। এই দুটো কথা মনে রাখলে এবার তোমাকে আমি কিছু ম্যাথ দিই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো তোমাকে যদি আমি একটা ম্যাথ দিই এরকম, যে একটা কোয়েশ্চেন যদি এরকম দিই, যে বললাম এ থেকে A2+ হয়েছে, তারপর ধরো বি B2+ থেকে বি হয়েছে, এটা একটা কোষ বিক্রিয়া দেওয়া আছে, এটা একটা কোষ বিক্রিয়া না? বললো এর মধ্যে এই বিক্রিয়ার এর ই নট এ থেকে A2+ এর মান হচ্ছে তোমার 0.22 ভোল্ট। আবার বললো যে ই নট তারপর হচ্ছে B2+ থেকে বি এর মান হচ্ছে তোমার -0.33 ভোল্ট। এখন তোমাকে পড়তে বলছে যে ই নট সেলের মান কত, কিসের মান বের করতে বলছে? তাহলে ই নট সেলের তোমার মান কত। এখন ভাই প্রথম প্রশ্ন হচ্ছে, এরকম ম্যাথ দেখে ভয় পাওয়া যাবে না যে এটা কি বললো, তোমাকে দুইটা নিয়ম বলছি, এর বাইরে আসবে না। তাহলে আমি প্রথমে অ্যান্সারটা করি, ঠান্ডা মতো অ্যান্সারটা করি, যে প্রথমে আগে কী করতে হবে, আমাদের ই নট সেল ইজ ইকুয়াল টু সমান জানি ই নট জারণ প্লাস ই নট বিজারণ, তাই না? তাহলে এটা একটা অ্যানোডে, একটা হচ্ছে কি ক্যাথোডে, এটা তো আমরা সহজ জানি, এটা হচ্ছে অ্যানোড আর এটা কি ক্যাথোড, সহজ কথা। এখন দেখো যে এই বিক্রিয়ার মধ্যে অবশ্যই এই জায়গায় কিন্তু বিক্রিয়া দেওয়া আছে, কোষ বিক্রিয়া দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা জারণ বিভাগ দেখবো না, আমরা আগে দেখবো বিক্রিয়া কি আছে, বিক্রিয়া কি আছে কিনা। তো দেখলাম ওমা বিক্রিয়া তো আছে, তার মানে বিক্রিয়া থাকলে বাম পাশে এটা থাকবে, এটা কি হিসেবে বসবে ভাই? অ্যানোড হিসেবে বসবে। সহজ কথাটা দিন, বাম পাশে কি হিসেবে বসবে? অ্যানোড হিসেবে বসবে। তাহলে তুমি এবার দেখো বাম পাশ যদি অ্যানোড হিসেবে বসে, তার মানে কি এটা হচ্ছে বাম পাশের এ থেকে A2+, মানে অ্যানোড মানে কি জারণ বিক্রিয়া। এখন তোমার যে মানটা দেওয়া আছে ই নট এ থেকে A2+, এটা কি তোমার জারণ মান দেওয়া আছে না বিজারণ মান দেওয়া আছে? এটাকে বলো একবার পিডায়া এ থেকে A2+, তাহলে এটা কি দেওয়া? জারণ মান দেওয়া। তাহলে আমার কেন চেঞ্জ করার কিছু দরকার আছে? আমি তো বললামই যে বাম পাশে যে থাকবে এটা কি হিসেবে ধরতে হবে? জারণ হিসেবে ধরতে হবে, অথবা অ্যানোড হিসেবে থাকবে এটা। তাহলে আমি বলতে পারি এখানে মান আসবে কি 0.22 ভোল্ট। তাহলে এটাও করার পরে এবার আসো প্লাস বিজারণ, ই নট বিজারণ। তো ভাই একটা যদি জারণ হয় তার একটা কী হবে? বিজারণ হবে। তা আমার এখানে যে এটা কি জারণ মান দেওয়া না বিজারণ মান দেওয়া? B2+ থেকে বি হয়েছে, এটা কি জারণ দেওয়া না বিজারণ দেওয়া? এটা বিজারণ দেওয়া। তো বিজারণ দেওয়া থাকলে আমার লাগবে বিজারণ, তো আমার কি চেঞ্জ করা দরকার আছে? তাহলে আমি কি করব, যে চিহ্ন আছে এই চিহ্ন বসা দেবো 0.33 ভোল্ট। তো এখানে মান আসতে কত? মান আসবে কত? -0.11 ভোল্ট। তাহলে দেখো অ্যান্সার যদি মাইনাস আসে, একটু আগে কথা বলতে ভুলে গেছি, যে যদি দেখো ই নট সেলের মান যদি পজিটিভ আসে, তাহলে অবশ্যই এখানে বিক্রিয়াটা হবে। এখানে কি হবে? বিক্রিয়াটি হবে। বিক্রিয়াটি কি হবে? আর যদি তুমি দেখো যে ই নট সেলের মান যদি নেগেটিভ আসে, তাহলে বিক্রিয়াটি হবে না। কি বললাম কথাটা? বিক্রিয়াটি হবে না। এই হচ্ছে আমার কাহিনী। তাহলে ই নট সেল সমান কি? পজিটিভ আসলে বিক্রিয়াটি হবে, ই নট সেল মান যদি নেগেটিভ আসে তো এই বিক্রিয়াটি হবে না। আচ্ছা, এটা যদি বুঝি আমি, তাহলে এখানে মানটা আসছে নেগেটিভ। মানটা নেগেটিভ আসা মানে কি বিক্রিয়াটা এখানে হবে কি হবে না? বিক্রিয়াটি অবশ্যই এখানে হবে না। তো এখানে বিক্রিয়াটি হবে না। বিক্রিয়াটি কি হবে না? এই হচ্ছে আমার নেগেটিভ আসছে দেখে আমি বললাম। তাহলে এই হচ্ছে আমার একটা কোয়েশ্চেন। আমি যদি আরেকটা কোয়েশ্চেন লিখি, যে এটা তো কোষ বিক্রিয়া দেওয়া ছিল, এই জন্য তোমার জন্য সমস্যা হয় নাই। যদি কোয়েশ্চেনটা এভাবে লিখতাম, যে ধরো পরের কোয়েশ্চেনটা, যে A2+ থেকে যদি মানটা ডাইরেক্ট মনে করো বিক্রিয়া দেওয়া নাই, ডাইরেক্ট তোমাকে বললো যে ই নট এ থেকে A2+, মান দেওয়া আছে 0.22 ভোল্ট। আরেকটা দেওয়া আছে ই নট, তারপর দেওয়া আছে B2+ থেকে বি, এখানে মান দেওয়া আছে -0.33 ভোল্ট। এখন নাদিম প্রশ্ন করলো যে ই নট সেলের মান কত? এরকম একটা প্রশ্ন আসলো। তখন তুমি বলো যে ভাই এখন তো কোষ বিক্রিয়া দেওয়া নাই। কোষ বিক্রিয়া দেওয়া আছে? কোষ বিক্রিয়া দেওয়া নাই। তো কোষ বিক্রিয়া যদি দেওয়া না থাকে, তাহলে আমি কি করব? আমার কাজ হচ্ছে দেখতে হবে জারণ বিভাগ যার মান বড় সেটা অ্যানোড হিসেবে ধরতে হবে। তাহলে আমার দেখো এখানে
এখন তুমি যদি মনে করো যে ভাই 0.22 ভোল্ট তো বড়, -0.33 ভোল্ট থেকে তো 0.22 বড়, তাই না? কারণ একটা পজিটিভ চিহ্ন একটা নেগেটিভ চিহ্ন, তাহলে তুমি মনে করো অঙ্ক ধরা খাইয়া যাবা। কেন ধরা খাইয়া যাবা? আমি তোমাকে বারবার বলছি জারণ বিভবের মান দেখতে হবে। কি মান দেখতে হবে? জারণ বিভবের মান দেখতে হবে। তাহলে আমার দেখো একটা ঠিকই জারণ বিভবের মান আছে, কিন্তু আরেকটা তো ভাই বিজন বিভবের মান দেওয়া। আমি তো কম্পেয়ার কি জারণ বিজনের সাথে কম্পেয়ার করা যাবে? জারণ বিভবের মধ্যে যেটা বড় এটা হচ্ছে আমার হিসাব করতে হবে। তা আমার এখানে কি এটা কম্পেয়ার করা যায়? কম্পেয়ার করা যায় না। তাহলে আমাকে এখানে কী করতে হবে? এটাকে অবশ্যই এটাকে আমাকে জারণ বিভবে নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি বলি যে E0 বি থেকে B2+, তাহলে মান কি আসলো? মান আসলো ধরো পজিটিভ 0.33 ভোল্ট। এবার তুমি কম্পেয়ার করো যে ভাই এইটা নিবা তুমি অ্যানোডে না এটা তুমি অ্যানোডে নিবা। এবার তুমি দেখো তো কোনটা বড় কোনটা ছোট। অবশ্যই নিচেরটা বড়। নিচেরটা ছোট বলছো না বড় বলছো? বড় বলছো। তাহলে আমি বলতে পারি না, তাহলে সূত্র কি আমরা জানি? E0 সেল ইজ ইকুয়াল টু E0 জারণ তারপরে প্লাস E0 বিজারণ। E0 সেল জারণ প্লাস E0 বিজারণ। এবার আমার কথা হচ্ছে ভাই তাহলে তোমার কি বি থেকে B2+ থেকে অ্যানোডে যাবে না এ থেকে A2+ অ্যানোডে যাবে? জোস। তাহলে কি হবে ভাই? এখানে যদি এটা অ্যানোড হিসেবে যায় মান কত? 0.33 ভোল্ট প্লাস। এবার দেখো এটা যদি অ্যানোড হিসেবে চলে যায় তাহলে ভাই আমার বাকি থাকে আছে কোনটা? এটা তাহলে বিজারণ। তো এইটার মানটা কিসে দেওয়া আছে? জারণে দেওয়া আছে না বিজারণে দেওয়া আছে? আমার লাগবে কিসের মান? তা আমরা কি করতে হবে? -0.22 এত ভোল্ট। যদি এটা করি তাহলে আমার এখানে মান আসতে আছে কত? যদি এটা মান আসে তাহলে কত? পজিটিভ 0.11 ভোল্ট। তাই যদি মান পজিটিভ আসে তাহলে আমাকে তুমি বলো যে বিক্রিয়াটা কি হবে কিনা আর বিক্রিয়া হবে কিনা। তো মান যেহেতু আমি বলতে পারি যে E0 সেলের মান যদি 0 থেকে বড় হয় তাহলে অবশ্যই এখানে বিক্রিয়াটি হবে। এখানে কি হবে? বিক্রিয়াটি হবে। তাহলে বিক্রিয়া হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া হচ্ছে। এখানে কোনো ঝামেলা আছে এই জায়গার মধ্যে? না। এখন তোমাকে যদি আমি আরেকটা দেই, ধরো এরকম একটা দেই, ধরো আমি তোমাকে আরেকটা লাস্ট বললাম যে তুমি বাই করো যে E0 কপার থেকে বললাম কপার 2+, কপার থেকে বললাম কপার 2+, মান দেওয়া আছে 0.34 ভোল্ট। আবার বললাম যে E0 জিঙ্ক থেকে দেওয়া আছে জিঙ্ক 2+, মান দেওয়া আছে তোমার পজিটিভ 0.76 ভোল্ট। তোমাকে বললো আরেকটা বিক্রিয়াতে দিছে যে ভাই আচ্ছা এই জায়গাতে বিক্রিয়া বলে দিছে এরকম যে কপার থেকে কপার 2+ হইতেছে। এটা তো এটাই মিন করে একটা লবণ সেতু। জিঙ্ক কী করতেছে? জিঙ্ক 2+ ইলেকট্রন গ্রহণ করে মনে করো কী করতেছে? জিঙ্ক তৈরি করতেছে। এই হইতেছে আমার বিক্রিয়া, তাই না? এই হইতেছে আমার বিক্রিয়া। এটা যদি বিক্রিয়া হয় তাহলে বলছে এর E0 এর কত? এর E0 সেল মান কত? E0 সেলের মান কত? তুমি কি ভাই ঘাবড়ে যাবা যে ভাই এটা কি বললো, এটা কি জামাল হয়ে যেতেছে? না। যখনই তোমাকে এরকম অর্থ দেওয়া থাকবে যে ধরো যে তোমাকে বলে দিছে যে এটা মান দেওয়া কপার থেকে কপার 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আদিন জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তা আমি বিকারে লিখলাম তাহলে ভাই কপার যেটা এখন ত্যাগ করতেছে তারপরে জিঙ্ক যেটা এখন গ্রহণ করতেছে। এটাই তো এখানে মিনিং, এটাই বুঝে দিতেছে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে ভাই তোমাকে যদি বিক্রিয়া যেরকম দেওয়া থাকে তাহলে এর কপার থেকে যেহেতু বললাম বিক্রিয়া যদি দেওয়া থাকে তাহলে আমি অবশ্যই এটা কি হিসেবে নিব? অ্যানোডে নেব। এটাকে বুঝো কিসে নিব আমরা? অ্যানোডে নেব। যদি এটা অ্যানোডে নেই তাহলে আমি সূত্র ইউজ করি। আমি বলতে পারি না E0 সেল ইজ ইকুয়াল টু E0 জারণ প্লাস E0 বিজারণ। E0 জারণ প্লাস E0 বিজারণ। তাহলে E0 জারণের মান তাহলে তুমি কত? E0 জারণ মানে কি? কপার থেকে কপার 2+ মিন করে এটা হচ্ছে জারণ। তাহলে কপার থেকে কপার জারণ হয়েছে কি না? অবশ্যই এখানে জারণের মান দেওয়া আছে। তাহলে আমার কি কোনো ঝামেলা আছে? তার মান কত? মান হচ্ছে 0.34 ভোল্ট প্লাস বিজারণ। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা কি বিজারণ হয়েছে কি না? এটা জারণ হয়েছে। তার মানে এটা যদি জারণ হয় তাহলে আমার তো মানটা লাগবে কিসের মান? বিজারণের মান। তাহলে কী করতে হবে? -0.76 ভোল্ট। তাহলে আমাকে এখানে কী করতে হবে? -0.76 ভোল্ট। এটা করলে এখানে মান আসে কত? এখানে মান কত আসবে? -1.1 মান ভুল হতে পারে, তুমি দেখো তাহলে মান এরকমই আসবে, মান নেগেটিভ আসবে কারণ এটা মান বড়। তাহলে 1.1 এত ভোল্ট। তাহলে 1.1 যদি ভোল্ট এত আসে তার মানে এখানে নেগেটিভ কি মিন করে? নেগেটিভ মিন করে যে এখানে বিক্রিয়াটি হবে না, এখানে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া হবে না। কীভাবে বিক্রিয়া হবে না? স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে না। আরেকটা কথা বলে দিই আমি যে এই যে তুমি জায়গা নিজে দেখলা
আরে কি রে, এই জায়গায় তুমি যে নিজে দেখলা যে ভাই এখানে নেগেটিভ আসলে কি মিন করে, নেগেটিভ একটা মিন করে, ঠিক আছে, এখানে বিক্রিয়া হইতেছে না, ঠিক আছে। আর একটা জিনিস মিন করে যে এই জায়গায় যে তুমি কোষ বিক্রিয়া লেখছো না, এই কোষ বিক্রিয়াটা ভুল লেখছো। এখানে পজিটিভ মিন করে যে তোমার এখন যে ব্যাপারটা আছে যে কোষ বিক্রিয়াটা বলো, তুমি যেটা মান নিছো এটা ঠিক আছে। আর এখানে নেগেটিভ মিন করতেছে যে তোমার এখানে কোষ বিক্রিয়াটা এরকম হবে না, এখানে কোষ বিক্রিয়া সবসময় এরকম হবে, কারণ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে, তারপরে লবণ সেতু, তারপরে কপার 2+ থেকে কপার হবে। এইটাই আছে, এটা মিন করে যে তুমি এই বিক্রিয়াটা আসলে হয় নাই, এই বিক্রিয়া হয় না, বিক্রিয়া সঠিক হতেছে এইটা। এখানে নেগেটিভ চিহ্ন এটা মিন করতেছে যে না ভাই তুমি যে কোষ বিজ্ঞানে হিসাব করতেছো এই হিসাবটা ঠিক না, এই বিক্রিয়াটা হচ্ছে না, এই জন্য মানা নেগেটিভ আসছে। তোমার যদি এখন তুমি জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তারপর কপার 2+ থেকে কপার নিয়ে যাও, অবশ্যই অবশ্যই তোমার মানে এখানে পজিটিভ আসবে। মানে এটা হচ্ছে রাইট বিক্রিয়া। কারণ আমরা আরেকটা জিনিস জানি যে এটা আমি পাত্র রাখা যাবে কিনা, এই টপিকে আমি পড়াই দিব যে পাত্রে রাখা যাবে কিনা, এরকম যদি হিসাব করি তখন তুমি বুঝবা যে সক্রিয়তা সিরিজের উপরে যেটা থাকবে, সক্রিয় সিরিজ যত উপরে থাকবে সে কোনো সময় পাত্র হিসেবে মানে অ্যানোড হিসেবে থাকবে না। অ্যানোড যদি থাকে তাহলে ওই পাত্রে রাখা যাবে না। কারণ আমরা কেন জানি, কারণ আমরা জানি যে অ্যানোডে কী হয়, ক্ষয়প্রাপ্ত হয়। অ্যানোডে কী হয়, তাহলে আমরা একটা জিনিস জানি যে যদি বলি যে তড়িৎ রাসায়নিক কোষে, তড়িৎ রাসায়নিক কোষে, তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডে, কী বললাম কথাটা, অ্যানোডে ক্ষয়প্রাপ্ত হয়। কী হয়, অ্যানোডে ক্ষয়প্রাপ্ত হয়, অ্যানোডে ক্ষয়প্রাপ্ত হয়, তাই অ্যানোড হওয়া যাবে না। মানে কী হওয়া যাবে না, পাত্র সবসময় একই হবে না, তাই অ্যানোড হওয়া যাবে না, তাই অ্যানোড হওয়া যাবে না, এটা একটু বুঝাই। এটা বোঝানোর জন্য অবশ্যই তোমাকে পাত্রে রাখা যাবে কি যাবে না, এটার জন্য তোমাকে অবশ্যই ধাতুর সক্রিয়তা সিরিজটা পড়তে হবে। কী পড়তে হবে, ধাতুর সক্রিয়তা সিরিজ পড়তে হবে, না তুমি বুঝবা না। তাহলে আমরা যদি এখন শিখি যে ধাতুর সক্রিয়তা সিরিজটা কী, একটা ছন্দ আছে, ধাতুর সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা কী পড়তেছি আমরা, ধাতুর সক্রিয়তা সিরিজ। এটা এখনই মুখস্থ করে ফেলবা। সূত্রটা কি আমি বললাম যে কে না কে, সূত্র কি, একটা ছন্দ, কে না কে মেগাইবার এলো যেন ফিরে, মেগাইবার এলো যেন ফিরে, তারপরে সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি, তারপর লেখা আজি পেটাবে আমায়, আজি পেটাবে, এটা অনেক আগের থেকে মানুষ এটা পড়তেছে, পেটাবে আমায়। তুমি যদি মনে করো নিজে একটা বানাবা, তোমার ইচ্ছা, তাহলে এরকম। তাহলে এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। তো দেখো যে কে মানে কি, পটাশিয়াম, নাম নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, যেন মানে কি জিঙ্ক, তারপরে ফিরে মানে আয়রন, তারপরে কি অ্যাস মানে টিন, তারপর পাবে মানে কি লেড, তাহলে হাই মানে হাইড্রোজেন, কুলাঙ্গা মানে কি ভাই, এখানে কুলাঙ্গা বলতে কিছু কপার, আজি মানে কি বোঝায় মার্কারি, তারপর এইচ, আর আজি মানে কি এজি, তারপর লেখা পেটাবে মানে কি প্লাটিনাম, আর আমায় মানে বাই ইউ বা গোল্ড, এটা বোঝায়। তাহলে ভাই কে না কে মেগাবার এলো যেন ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার আজি পেটাবে, মানে একবার দুবার পড়লে এটা আলোর মতো হয়ে যাবে। তাহলে এই যদি সক্রিয়তা সিরিজ যদি চিন্তা করো যে ভাই এখানে সক্রিয়তা সিরিজ আমার লাভটা কি, লাভটা হচ্ছে তাহলে আমরা কী ছন্দ ছিলাম, কে, তারপরে কি সোডিয়াম, তারপরে কি ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এলো মানে অ্যালুমিনিয়াম, এলো যেন মানে জিঙ্ক, তারপরে কি ছিল এফই, তারপরে তোমার ছিল এসএন, তারপরে লেখা লেড, তারপর হচ্ছে হাইড্রোজেন, তারপরে কি ছিল হাইড্রোজেনের পরে কপার, তারপরে কি মার্কারি, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে প্লাটিনাম, তারপরে পেটাবে আমায় ইউ। আচ্ছা, এই হইতেছে আমার ধাতুর সক্রিয় সিরিজ, এটাকে বলতে পারো ক্যাটায়নের সক্রিয় সিরিজ। কী বলতে পারো, ক্যাটায়নের সক্রিয় সিরিজ। এখন প্রশ্ন হচ্ছে আমি এই জায়গার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, হাইড্রোজেনকে আমরা জিরো ধরবো, কী ধরবো, জিরো ধরবো, হাইড্রোজেনকে আমরা কী ধরবো, জিরো ধরবো। এই সক্রিয় সিরিজে একটা কথা হচ্ছে যত উপরে যেতে থাকবে তত মনে রাখবা জারণ বিভবের মান বৃদ্ধি পায়। কী বৃদ্ধি পায়, জারণ বিভব বেশি হয়। উপরে কি হয়, জারণ বিভবের মান বেশি হয়, জারণ বিভবের মান কী হয় এখানে বেশি হয় উপর থেকে নিচে গেলে। আর উপর থেকে নিচে গেলে কী হবে, জারণ বিভবের মান হ্রাস পাবে, উপর থেকে গেলে বৃদ্ধি পাবে। আরেকটা কথা হচ্ছে জারণ বিভবের মান যার বড় তার সক্রিয়তা বেশি, জারণ বিভবের মান যার বড় তার কী বেশি ভাই, তার সক্রিয়তা বেশি, তার কি সক্রিয়তা
বেশি, তার সক্রিয়তা বেশি, এটা আমরা নর্মাল জানি আমরা। এখন হাইড্রোজেনের উপরে যেগুলো আছে ভাই, এটা আমরা একটা মান ধরলাম যে হাইড্রোজেনকে আমরা ধরলাম, হাইড্রোজেনের উপর ভিত্তি করে আমরা বুঝতে যেতেছি যে মানটা পজিটিভ হবে কোনটা, নেগেটিভ হবে কোনটা। আমি বললাম হাইড্রোজেনের উপরে যেগুলো আছে এখানে জারণ বিভবের মান হবে পজিটিভ। কি বললাম রাদিন? এখানে জারণ বিভবের মান হবে পজিটিভ। হাইড্রোজেনের নিচে যেগুলো আছে এখানে জারণ বিভবের মান নিচে কি হবে? জারণ বিভবের মান কি হবে? মান হবে নেগেটিভ। তাহলে ভাই তুমি বুঝতে পারছো না কে উপরে আছে কে নিচে আছে? একটু আগে একটা কথা বলছিলাম যে জিঙ্ক এবং আছে কপার, একটু আগে একটা ম্যাথ ছিল জিঙ্ক আর কপার। দেখো জিঙ্ক হইতেছে উপরে, কপার হচ্ছে নিচে। তাহলে অবশ্যই বিক্রিয়াটা তখনই পজিটিভ আসবে। দেখো জিঙ্ক যদি পাত্র হয় তাহলে অবশ্যই এখানে বিক্রিয়াটা হয়ে যাবে, কারণ মান পজিটিভ আসবে, কারণ ও তো অ্যানোড হিসেবে থাকতেছে, ও ক্ষয়প্রাপ্ত হইতেছে, তো অবশ্যই এখানে বিক্রিয়াটা হবে। আর আরেকটা যদি সহজে বুঝতে চাও যে ভাই আমি সহজে একটা লাইন বুঝতে চাই, তাহলে কি? তাহলে তুমি এটা বুঝবা কেমনে? মনে রাখবা আমার ই নট যে জারণ বিভব, জারণ বিভবের মান তোমাকে যদি আমি বলি যে ভাই যে ই নট এ থেকে এ টু প্লাস, এটা একটা জারণ বিভব। আবার বললাম ই নট বি থেকে বি টু প্লাস, এটা একটা জারণ বিভব, তাই না? দুইটা জারণ বিভব ধরো পরীক্ষা আছে। এখন তোমাকে বললো যে ভাই পাত্রে রাখা যাবে কি যাবে না, এরকম ধরো এ পাত্রে রাখা যাবে কি যাবে না, এরকম একটা প্রশ্ন তোমাকে ছুড়ে দিল। এখন তুমি কি দেখবা? তুমি দেখবা যে ভাই যদি দেখো যে ই নট এ থেকে এ টু প্লাসের জারণ বিভবের মান বড় কার থেকে? ই নট বি থেকে বি টু প্লাসের, তাহলে অবশ্যই এখানে পাত্রে রাখা যাবে না। তুমি কি যাবে বলছো? যাবে না। কেন যাবে না? কারণ ভাই ও অ্যানোডে ওর জারণ বিভবের মান বেশি, তার মানে ও উপরে বেশি মানে কি ও অ্যানোডে থাকবে, ও অ্যানোডে থাকলে মানে কি ও ক্ষয়প্রাপ্ত হবে, ক্ষয়প্রাপ্ত হওয়া মানে অর্থ হচ্ছে এখানে পাত্রে রাখা যাবে না, এখানে পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। যদি দেখো যে না এ থেকে এ টু প্লাসের জারণ বিভব থেকে আমি বলতে পারি ই নট বি থেকে বি টু প্লাস বড়, তাহলে অবশ্যই এখানে পাত্রে রাখা যাবে, কারণ পাত্রে রাখা আমরা চাই যাতে বিক্রিয়া না করে, পাত্রে রাখা যাবে। আপনি ব্যাপারটা ক্লিয়ার ভাই? এরকম যদি প্রশ্ন আসে যত ঘুরেই দিক, কোষ বিক্রিয়া থাকুক জারণ বিভব থাকুক, তুমি পারবা না। তোমাকে যদি একটা ম্যাথ দেই যে পাত্রে রাখা যাবে কি যাবে না, এই রিলেটেড যদি একটা ম্যাথ দেই, ধরো তোমাকে প্রশ্ন আসলো যে এরকম একটা প্রশ্ন, যে কোশ্চেনটা কি ধরো এরকম প্রশ্ন করলো যে এ পাত্রে, কোন পাত্রে? এ পাত্রে বি টু প্লাস রাখা যাবে কি না, এরকম একটা কোশ্চেন করলো। এখন তোমাকে বলে দিল যে ভাই ই নট এ থেকে এ টু প্লাসের মান হচ্ছে, তোমাকে বললো প্লাস 0.5 ভোল্ট। তোমাকে বললো ই নট বি থেকে বি টু প্লাসের মান তোমাকে বলে দিল প্লাস 0.7 ভোল্ট। এরকম একটা জিনিস দেওয়া আছে ধরো। এখন আমি চাইলে দেখি কিন্তু পারবো, দেখে কেন পারবো? যে তুমি একটু দেখো এ থেকে পাত্র কি বলছে, পাত্র বলছে এটা, পাত্র কি বলছে এটা, যে এ পাত্রের মধ্যে বি টু প্লাস রাখা যাবে কি না। তাহলে আমি যদি পাত্র বলে দেয় যে এই পাত্র রাখতে বলছে, তাহলে পাত্র আমি কিসে বসাবো? অ্যানোডে বসাবো। অ্যানোডে বসাবো। তাহলে আমি বলতে পারি না যে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট জারণ প্লাস ই নট বিজারণ, বলতে পারি? তাহলে ই নট জারণ যদি বলি তাহলে এখানে আমার জারণ কি, এখানে কি জারণ মান আছে না বিজারণ মান আছে? এটা জারণ মান দেওয়া, তাহলে 0.5 তারপরে প্লাস বিজারণ মান, এটা কি বিজারণ না জারণ? এটা কি দেওয়া জারণ মান, আমার লাগবে কি বিজারণ মান, তাহলে বলতে পারি মাইনাস 0.7 ভোল্ট। এখানে মানটা কি আসতেছে? মাইনাসে আসতেছে। মাইনাস আসতেছে মানে কি এখানে পাত্রে এ পাত্রে বি, তাহলে অ্যান্সারটা কী হবে ভাই? এ পাত্রে বি টু প্লাস রাখা যাবে। তাহলে এ পাত্রে বি টু প্লাস রাখা যাবে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমি যদি বলি যে ভাই পাত্রে রাখা যাবে কি যাবে না, এর বাইরে ভাই আর লাগবে না। এবার তুমি যা প্র্যাকটিস করতে চাও এটা তোমার খেয়াল রাখতে হবে যে আসলে ভাই এখানে কাহিনীর কী হইতেছে, যে তোমাকে যে দেখতে হবে ই নটটা বড় কি না, অথবা কী বাইক করতে বলতেছে, এটা একটা কাহিনী ভাই। এটা বুঝছো কি না ভাই বলো তো দেখি? এটা নিয়ে কোনো ঝামেলা আছে? ঝামেলা থাকলে এখনই বলো যে ভাই আমি বুঝতেছি না, আমাকে আরেকটু ক্লিয়ার করে বোঝান, কোনো ঝামেলা আছে জায়গার মধ্যে? এবার তুমি ঢাকা বোর্ড 2023 সালে একা বোর্ডের প্রশ্ন বাই করো ঢাকা বোর্ড 2023 দেখায় একটা কোয়েশ্চেন দেওয়া ঢাকা বোর্ডে আসছে, এটা সলভ করে দিয়ে আগে
ঢাকা বোর্ড 2023 একটা কোয়েশ্চেন আসছে যে পাত্রে রাখা নিয়ে এরকম একটা কোয়েশ্চেন আছে। দাও আমার সাথে দাও। এই জায়গার মধ্যে কি বলছে, এই জায়গার মধ্যে তোমাকে বলছে যে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রের দ্রবণটা হইতেছে জিঙ্ক সালফেট, দ্রবণটা হইতেছে কি জিঙ্ক সালফেট। এখন বললো যে এখানে দুটা জিনিস দেওয়া আছে যে ই নট জিঙ্ক থেকে বলছে জিঙ্ক 2+, মান দেওয়া আছে ধরো 0.76 ভোল্ট, 0.76 ভোল্ট। এখন তোমাকে বললো ই নট, তারপরে অ্যালুমিনিয়াম থেকে কি বললো অ্যালুমিনিয়াম 3+, মান দেওয়া আছে 1.66 ভোল্ট। কোনো সমস্যা আছে? প্রশ্ন করছে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা এই দ্রবণটাকে, এই যে তোমার জিঙ্ক সালফেট দ্রবণটা অ্যালুমিনিয়াম পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, অ্যালুমিনিয়াম পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, সংরক্ষণ করা যাবে কি না, এরকম একটা কোশ্চেন করলো। তাহলে অ্যালুমিনিয়াম পাত্রে সংরক্ষণ করা যাবে কি না। আচ্ছা, আমি যদি এই প্রশ্নের অ্যান্সার করতে যাই তাহলে ভাই আহামরি কি কঠিন না। তাহলে আমি কি বলবো যে ভাই ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট জারণ প্লাস আমি বলতে পারি ই নট বিজারণ, তাই না দিন? তাহলে ই নট জারণ প্লাস ই নট বিজারণ। তা আমার কি তাই বলছে কি এ হলো অ্যালুমিনিয়াম পাত্রে বলছে, তো এটা অ্যানোডে, তাহলে দেখো এই মানটা কিসে আছে, অ্যানোডেই আছে, জারণেই আছে। তা আমার কি কোনো ঝামেলা আছে? আমরা জানি অ্যানোডে কি হয়, অ্যানোডে জারণ হয় না। তাহলে আমি বলতে পারি এখানে মানটা আসবে 1.66 ভোল্ট, তাই না? এবার দেখো পজিটিভ, এবার লাগবে বিজারণের মান। কারণ জিঙ্কের যে মানটা দেওয়া আছে এটা কি জারণে দেওয়া না বিজারণে দেওয়া, আমার কী করতে হবে? তাহলে আমার মান কী করতে হবে? -0.76 ভোল্ট। তো এখানে মান করলে আমার অ্যান্সার আসে ধরো 0.9 ভোল্ট। 0.9 ভোল্ট যদি হয় তাহলে ভাই দেখো ভাই কথা হচ্ছে এখানে পজিটিভ আসছে, কিসের মান পজিটিভ আসছে? ই নট সেলের মান তোমার এখানে পজিটিভ এসে পড়ছে। তো ই নট সেলের মান যদি পজিটিভ আসে তাহলে অবশ্যই বিক্রিয়াটা হবে, বিক্রিয়া হবে। আর বিক্রিয়া হলে পাত্রে রাখা যাবে না, একদম ভাই সহজ প্রশ্ন আসছে, 2023 সালের প্রশ্ন আসছে। এটা এখন এরকম প্রশ্ন দিলে পারবা না? অবশ্যই পারবা। তোমাকে যদি আমি প্রশ্নকে আরেকটা প্রশ্ন দিই, ধরো কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন কই জানি, আচ্ছা এই জায়গায় দেখো আরেকটা প্রশ্ন একটু আগে যেটা করলাম, যে তুমি যেটা ভুল করলা, যে ময়মনসিংহ বোর্ড 2023 সালে একটা প্রশ্ন তোমাকে বললো নিকেল থেকে সোডিয়াম, ধরো আরেকটা দেখি, আচ্ছা এটাই করি। তাহলে এই জায়গায় প্রশ্ন করছে ময়মনসিংহ বোর্ড 2023 সাল, ময়মনসিংহ বোর্ড। এখন তুমি যদি যে কোনোটা করো ভাই, ময়মনসিংহ বোর্ড কত ভাই, মোট 2023 একটা প্রশ্ন আসছে। প্রশ্ন করছে যে তোমার উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে দীর্ঘদিন দস্তা পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। কি পাত্রে? দস্তা পাত্রে। তাহলে ভাই দস্তা মানে কি? জিঙ্ক। তাহলে এখানে দুটো মান দেওয়া আছে, একটা হচ্ছে তোমার ই নট নিকেল, কি হয়েছে নিকেল 2+ থেকে নিকেল হয়েছে, থেকে নিকেল, মান দেওয়া আছে -0.25 ভোল্ট। আরেকটা মান দেওয়া আছে কি ই নট জিঙ্ক 2+ থেকে জিঙ্ক দেওয়া আছে, এটা মান দেওয়া আছে কত -0.76 ভোল্ট। ভাই প্রশ্ন হচ্ছে ভাই দুইটার মধ্যে মাইনাস দেওয়া আছে, কিন্তু আমার বলছে দস্তা পাত্রে, কি পাত্র? দস্তা। কি পাত্র বলছে? দস্তা। যদি রূপার পাত্র হতো তাহলে কি হইতো? কি হইতো বলো তো দেখি? কপার হইতো। আচ্ছা তাহলে দস্তা পাত্র বললে আমরা কি জানে? জিঙ্ক। তাহলে আমি ভাই বলতে পারি না যে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট জারণ প্লাস ই নট বিজারণ, পারি কি না? তাহলে ই নট জারণের মান কত? এখানে দাও কি মানা দেওয়া আছে ভাই, এটা জারণের মান দেওয়া আছে না বিজারণের মান দেওয়া আছে? এটা অবশ্যই বিজারণের মান দেওয়া আছে। আমার কি লাগবে এখানে? জারণের মান। তাহলে কত 0.76 পজিটিভ। এবারে দেখো লাগবে বিজারণের মান, তাহলে এটা কিসের মান দেওয়া আছে? নিকেল 2+ থেকে নিকেল, এটা বিজারণের মান দেওয়া আছে। আমাকে চেঞ্জ করার দরকার আছে -0.25 ভোল্ট। এখানে মান আসে কত 0.51 ভোল্ট। মান পজিটিভ আসছে, তার মানে কি বিক্রিয়া হবে, পাত্রে রাখা যাবে না। বিক্রিয়া হবে। তাহলে বিক্রিয়া হলে কি হবে? পাত্রে রাখা যাবে না। ঠিক আছে? তাহলে এখন তুমি মনে করো যে প্রশ্নই করো না কেন ভাই, তোমাকে যদি রাজশাহী বোর্ড 2022 সালে একটা প্রশ্ন আসছে এরকম, যে তোমাকে বললো বিনির্মিত পাত্রে, লাস্ট কোয়েশ্চেন, এটা পড়লে ভাই আর কোনো আটকাবো না ইনশাল্লাহ। রাজশাহী বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022 সালে একটা কোয়েশ্চেন।
রাজশাহী 2022 সালে একটা প্রশ্ন আসছে এরকম, তোমাকে 3টা জিনিস দেওয়া আছে, যে বললো এ থেকে A2 প্লাস, এখানে বলে দিছে ই নট এর মান হইতেছে প্লাস 0.75 ভোল্ট। তোমাকে বললো যে 2 নাম্বার বি থেকে B2 প্লাস, এখানে ই নটের মান বলে দিছে যে পজিটিভ 0.40 ভোল্ট। তোমাকে 3 নাম্বার বললো যে সি থেকে C2 প্লাস, এখানে বললো ই নটের মান বলে দিল প্লাস 0.35 ভোল্ট। 3টা জিনিস বললো। গ নাম্বারে প্রশ্ন আসছে এরকম, যে ঘোড়াতে প্রশ্ন করছে বি নির্মিত পাত্রে এ ও সি এর লবণ এর দ্রবণে রাখলে লবণের দ্রবণ রাখলে কোনটি রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে? কোনটি রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে? রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে। সহজ প্রশ্ন ভাই, ক্ষয়প্রাপ্ত হবে, এটা বাই করতে গেছি। এখন এই জায়গার মধ্যে আমাকে চিন্তা করতে হবে পাত্র কি। পাত্র হচ্ছে বি নির্মিত পাত্র। পাত্রটা কি? বি নির্মিত পাত্র। একবার তুমি বি নির্মিত পাত্র একবার এ রাখবা, আরেকবার তুমি সি রাখবা। রাখার পর তুমি দেখবা যে কোনটার মধ্যে আসলে বিক্রিয়া হইতেছে। বিক্রিয়া হওয়া মানে তো ক্ষয়প্রাপ্ত হওয়া। তাহলে আমি প্রথমে বললাম যে বি পাত্রের মধ্যে আমি প্রথমে এ রাখলাম। ধরো বি পাত্রে কি রাখলাম? এ রাখলাম। তাহলে আমার কি? তাহলে আমার দেখো যে আমার সূত্র কি জানি? সূত্র আছে ই নট সেল ইজ ইকুয়াল টু, বলতে পারি না ই নট জারণ প্লাস, বলতে পারি কি ই নট বিজারণ প্লাস ই নট বিজারণ। এখন তোমার পাত্রে বি হইতেছে কি মান দেওয়া আছে? দেখো বি এর মানটা কিন্তু জারণই দেওয়া আছে, তার মানে আমার কিন্তু চাপ নাই, যে মান আছে এই মানই বসাই দিব। মান আসে কত? 0.40 প্লাস বিজারণের মান লাগবে এর মান। মানে এর মান এটা কিসে দেওয়া আছে? এর মানে দেওয়া আছে জারণে। তা আমাকে এটা কিসে নিতে হবে? এটা আমাকে নিতে হবে বিজারণে। তো বিজারণ নিলে কত? মাইনাস 0.75 ভোল্ট। তাহলে আমি যদি এই জায়গা থেকে কী করতে পারি? মাইনাস কত হইল? মাইনাস 0.75 ভোল্ট। তো এখানে যদি মান বিয়োগ করি, তাহলে আমার প্রথমে বি পাত্রে যদি এ দ্রবণটা নেই, তাহলে আমার মান আসতে কত? বিয়োগ করো 0.40 থেকে মাইনাস 0.75 বিয়োগ করলে মান আসে -0.35 এত ভোল্ট। তাহলে ভাই মান আসছে মাইনাস। মান যদি মাইনাস আসে, তাহলে আমি বলতে পারছি যে এখানে বিক্রিয়া হবে না। এখানে বিক্রিয়া হবে না। এখানে বিক্রিয়া হবে না। বিক্রিয়া না হলে কি ক্ষয়প্রাপ্ত হবে? বিক্রিয়া হবে না, তার মানে এখানে ক্ষয়প্রাপ্ত হবে না। ক্ষয়প্রাপ্ত হবে না। আর যদি ক্ষয়প্রাপ্ত না হয়, তাহলে অবশ্যই পাত্রে রাখা যাবে। বুঝতে অসুবিধা আছে? যাবে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাই, যে বি পাত্রের মধ্যে এবার সি দ্রবণটা রাখি, সি দ্রবণ যদি রাখতে চাই, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমি আবার এরকম করবা যে আমরা জানি ই নট সেল ইজ ইকুয়াল টু, বলতে পারি ই নট জারণ প্লাস ই নট বিজারণ, তাই না? তাহলে আমি জানি ই নটের জারণ মান তো অবশ্যই দেওয়া আছে এই জায়গার মধ্যে, মানে 0.40। কত দেওয়া আছে? 0.40, তাই না? প্লাস বিজারণের মান লাগবে। এবার আমার সি পাত্রের জিনিসটা কি? মানটা দেওয়া আছে জারণের। তা আমার কীভাবে জারণের মান লাগবে? এই জায়গায় আমার লাগবে মাইনাস 0.35 এত ভোল্ট। তাহলে অবশ্যই এখানে মান আসবে কি? মাইনাস 0.35 ভোল্ট। এখানে মান করলে কত আসে? 0.05 ভোল্ট। তো অবশ্যই এখানে বিক্রিয়া হবে। এখানে কি হবে? মানটা যেহেতু পজিটিভ আসছে, তার এখানে বিক্রিয়া হবে। মান যদি বিক্রিয়া হয়, তার মানে কি এখানে ক্ষয়প্রাপ্ত হবে? কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে। আর যদি ক্ষয়প্রাপ্ত হয়, এই পাত্রে রাখা যাবে না। তোমাকে তো বলে না পাত্রে রাখা যাবে কিনা, তুমি খালি বলবা যে ক্ষয়প্রাপ্ত হবে কোন জায়গায় হবে না। অবশ্যই সি পাত্র রাখলে ক্ষয়প্রাপ্ত হইতেছে। তার মানে কি সি দ্রবণে রাখলে ক্ষয়প্রাপ্ত হইতেছে, কিন্তু যখন এটা রাখতেছে তখন কিন্তু ক্ষয়প্রাপ্ত হইতেছে না। এটাই অ্যান্সার। তার মানে তাই বি নির্মিত পাত্রে সি এর লবণ রাখা যাবে না। তাহলে অ্যান্সার কি? বি নির্মিত পাত্রের মধ্যে নির্মিত পাত্রে সি এর লবণ রাখা যাবে না। সি এর লবণ রাখা যাবে না। ক্লিয়ার? এই জায়গার মধ্যে ক্লিয়ার আছে কিনা? যে ভাই এই জায়গার মধ্যে যদি এরকম ঘুরাইও দেয় যে পাত্রে রাখা যাবে কিনা, অনেকদিন সংরক্ষণ করা যাবে কিনা, এরকম যদি প্রশ্ন দেয়, পারবা কিনা? তাহলে এই জায়গা থেকে আরেকটা লাস্ট টপিক, যেটা ই সাথে সম্পর্ক, আমরা একটু আগে পড়লাম যে ভাই এতক্ষণ পড়লাম ই নট পড়লাম, তাই না? ই নট পড়লাম। এখন আরেকটা পড়তে হবে, শুধু ই পড়তে হবে। কি পড়তে হবে? ই নট। আরেকটা হচ্ছে ই পড়া লাগবে।
তাহলে এই জিনিসটা কি আগে এটা হচ্ছে কোন জায়গায় কাজে লাগে? নান্সের সমীকরণ। কিসের সমীকরণ? নান্সের সমীকরণ আমাদের পড়তে হবে একটু, এটা পরীক্ষা আসবেই। সমীকরণ দুইটা মিলাইয়া দেয়। নান্সের সমীকরণের মধ্যে আমি অবশ্যই এখানে ই নট এবং ই এর মধ্যে একটা পার্থক্য লাগবে, ই নট এবং আছে ই এর মধ্যে। তাহলে সরি আবার দুইটা ই নটে দিছে। এই হচ্ছে বুঝায়, আর ই নট কি বুঝায়? এই নট বুঝায় প্রমাণ অবস্থায়। কি বুঝায়? প্রমাণ অবস্থায়। কি অবস্থায়? প্রমাণ অবস্থায়। আর এইটা বুঝায় যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় বুঝায়, যে কোনো অবস্থায় বুঝায়। এখন এটা সূত্র পড়লেই হয় ভাই, আর কিছু লাগবে না তোমার। সূত্র কি? নান্সের সমীকরণ সূত্র হচ্ছে ই সমান সমান ই নট মাইনাস আর টি ডিভাইড বাই এন এফ, তারপরে হচ্ছে কত? লন কিউ। এই হইতেছে ভাই আমার সূত্র। এই সূত্র খালি মনে রাখো ভাই, আর কিছু লাগবে না। এই লন কিউ বলতে আসলে বোঝায়, কিউ মানে বিক্রিয়ার ধ্রুবক। কিউ মানে কি বোঝাইতেছে এখানে? বিক্রিয়া ধ্রুবক। কি বলতে কি বোঝায়? বিক্রিয়া ধ্রুবক। মনে রাখতে হবে বিক্রিয়া ধ্রুবকের সূত্র কি? তাহলে কি? উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। কথা বুঝছো? এখানে একটা জিনিস মনে রাখতে হবে এক্সট্রাভাবে, যদি কঠিন এবং তরল হয় তাহলে সেক্ষেত্রে মান হচ্ছে 1। কঠিন তরলে কত? 1। তোমাকে যদি বলা হয় এখানে ঘনমাত্রা সবসময় রাখতে হবে, দ্রবণের যে ঘনমাত্রা এটা সবসময় মোলারিটি হবে। দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের কি মাত্রা? ঘনমাত্রা। কিসে? মোলারিটিতে হবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে ভাই, যদি গ্যাস থাকে, গ্যাসের আছে চাপ অ্যাটমসফিয়ার। গ্যাসের চাপ কি? অ্যাটমসফিয়ার এককে। এই একটু মনে রাখো, এগুলো এত পরে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, এখানে আর তো বুঝছো যে আর এর সংখ্যা কি? 8.314। আর মানে কি? গ্যাস ধ্রুবক। তাহলে কত? 8.314 জুল পার কেলভিন পার মোল। আর টি মানে কি? তাপমাত্রা। এটা কি সবসময় কিসে হবে? এটা কেলভিনে। আর এন মানে হচ্ছে ভাই ইলেকট্রনের আদান প্রদান। কত? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। কি বোঝায়? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। এটা বোঝায় আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। এখন আমার কষ্ট হচ্ছে ভাই, ধরো আমি তোমাকে বললাম জিঙ্ক 2 ইলেকট্রন ত্যাগ করলা, জিঙ্ক 2+ তৈরি হইলো, তাই না? ওইদিকে কপার 2+ 2 ইলেকট্রন গ্রহণ করার পরে কপার তৈরি হইলো। তার মানে এখানে আদান প্রদান ইলেকট্রন সংখ্যা কত? এন এর মান কত হবে? 2। কিন্তু যদি যোগটা যদি এরকম দিয়ে দেই, যে তোমাকে বললাম যে Al2Cl3, তাহলে তোমার এই জায়গায় আদান প্রদান ইলেকট্রন সংখ্যা কত হবে? ইয়েস, কারণ লসাগু কত হবে তখন? আদান প্রদান ইলেকট্রন সংখ্যা আদান প্রদান কত হবে? এখানে আদান প্রদান হচ্ছে 6, মানে ওর লসাগু আছে 6, লসাগু। এমনি করতে হয়। ঠিক আছে। এখন এরকম রিলেটেড যদি একটা প্রশ্ন তোমাকে বলি, যে এরকম প্রশ্ন কীরকম আসে, তোমাকে একটা ছোটোখাটো একটা কোশ্চেন দিই, যে বললো যে কোশ্চেন জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, বুঝছো? জিঙ্ক থেকে জিঙ্ক 2+-এ ই নট সেলের মান বলে দিয়েছে তোমার +0.76 ভোল্ট। এখানে তাপমাত্রা বলে দিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ই সেলের সমান মান কত হবে? ই নট না, সরি ভাই, ই সেল। কি হবে এটা? ই সেল। কি হবে? ই সেলের মান কত? তাহলে আমি ভাই সূত্র কি জানি? আমি সূত্র জানি না। ই সেল সমান বলতে পারি সরি এখানে ঘনমাত্রা থাকতে হবে। সুন্দর কথা বলছো। ধরো 0.1 দেওয়া আছে, ধরো তো এটা উৎপাদ, এটা বিক্রিয়ক, তাহলে 0.1 বসবে, তাই না? তাহলে এখানে একটা জিনিস হবে, এখানে তো আর কিছু নাই, শুধু একটাই দেওয়া আছে। সেটা আরেকটা যোগ আছে যে তুমি একটা বিক্রিয়ক একটা উত্তর বসাবা, মানে ই নট মাইনাস আর টি ডিভাইড বাই এন এফ, তারপর লন কিউ। তাহলে বলতে পারি না ই নটের মান তো বলেই দিছে। ই নটের মান কত বলছে? তাহলে 0.76 ভোল্ট মাইনাস আর মান কত? 8.314 ইন্টু টি মান কত? 25 ডিগ্রি, মানে 298। আর এন কত? আদান প্রদান ইলেকট্রন সংখ্যা। এন আদান প্রদান ইলেকট্রন সংখ্যা কত? 2, কারণ জিঙ্ক 2 একটা করছে। ফ্যারাড মানে কত? 96,500। এটা হচ্ছে 1 ফ্যারাড সমান 96,500 কুলম। এটা কীভাবে আসলে দেখাইতেছি? ইন্টু লন জিঙ্ক 2+-এর ঘনমাত্রা। তাহলে এই জায়গায় তুমি যদি সব মান বসাও, মান আসবে 0.747 এরকম ভোল্ট। এটা তোমার অ্যান্সার। এইভাবে তোমার ই এর মান বাই করতে বলতে পারে। যদি দেখো যে ঘনমাত্রা দেওয়া আছে, অবশ্যই তাহলে ঘনমাত্রা থাকলে এরকম কাজ করে তোমাকে মান বাই করা লাগবে, বুঝছো? তাদের এই জায়গার মধ্যে কোনো ঝামেলা আছে? এই সূত্র সব সেম। তুমি যদি একটা কাজ করতে পারো যে এই প্রত্যেকটা গুণ করলে, ধর 25 ডিগ্রি তাপমাত্রায় এখানে একটা মান দেওয়া যায়, বইয়ের মধ্যে একটা মান আছে, যেটা করলে 2.084 এরকম শিওর। যদি এরকম একটা মান আছে যেটা করলে তোমার আর হিসাব করা যায় না, ডাইরেক্ট তুমি লনের সাথে গুণ করলে তোমার এটা সহজ হয়ে যায়। তাহলে এই জায়গা থেকে ভাই
এই এই টপিকটা যে পাত্রে রাখা যাবে কি না, অথবা ই এর মান কত, ই নটের মান কত, ই সেলের মান কত, ঘনমাত্রা দেওয়া আছে, তুমি তখন কীভাবে করবা? অবশ্যই ভাই আরেকটা জিনিস খেলা, এই দুটার সূত্র যা যা পড়ালাম, যে তোমার এই যে ই এর নাচের সমীকরণ আসে এরকম ম্যাক্সিমাম সময় আসে। সবচেয়ে বেশি আসলে যেটা বিক্রয় হবে কি না, অনেকদিন সংরক্ষণ করা যাবে কি না, পাত্রে রাখা যাবে কি না, এই রিলেটেড প্রশ্ন বেশি আসে। আর যদি নাচের সমীকরণ থেকে আসে, যে মানগুলো বলছি ইনকাম বসায় দিবা। যদি তোমার এরকম বিক্রিয়া থাকে, যে ধরো এরকম বললো বিক্রিয়াটা যে জিঙ্ক থেকে জিঙ্ক তারপর হচ্ছে জিঙ্ক থেকে কী তৈরি হলো, জিঙ্ক 2+, তারপরে কপার 2+ থেকে কপার তৈরি হলো, তাই না? অবশ্যই উৎপাদ হিসেবে বসাবা জিঙ্ক 2+, আর বিক্রয় হিসেবে বসাবা এটা। এগুলো কী দেওয়া থাকবে? এগুলো ঘনমাত্রা মান দেওয়া থাকবে। কী দেওয়া থাকবে? ঘনমাত্রার মান দেওয়া থাকবে, ঘনমাত্রার মান দেওয়া থাকবে, ঘনমাত্রার মান দেওয়া থাকবে। এই হচ্ছে আমার কাহিনী। তো এই টপিকটা পারলে মোটামুটি হয়ে যাবে। আর যেটা বলতে চাইছিলাম যে এই যে ফ্যারাডে, এক ফ্যারাডে সমস্যা 9500 কেমনে হয়? আমরা জানি যে একটি ইলেকট্রনের বর কত? একটি ইলেকট্রন বর কত? 1.67 × 10⁻⁻19 কুলম, এরকম সামথিং। তাহলে এক মোল ইলেকট্রনের ভর যদি চিন্তা করি, 1 মোল ইলেকট্রনের ভর কত? তাহলে 1.67 × 10⁻⁻19 × 6.023 10⁻⁻23 করলে এখানে মান আসে 96,500 কুলম। তাহলে বলতে পারি 1 মোল ইলেকট্রনের কত? 96,500 কুলম। তো 1 মোল ইলেকট্রনের হয়তো 96,500 কুলম। আবার এটার সমস্যা বলতে পারি 1 ফ্যারাডে। কত বলতে পারি? 1 ফ্যারাডে। এই হচ্ছে আমার কাহিনী। আর যদি বলো যে ভাই এই অধ্যায় থেকে কী সূত্র লাগবে, যদি সূত্রগুলো একবার টান দিয়ে বলে দিই, তাহলে একটু মনোযোগ দাও, তাহলে একবার সব শেষ করে দিই। এই অধ্যায় থেকে আমার কী সূত্র দরকার, এই সূত্র পারি কিন্তু সূত্র নাই। এখানে প্রথমে ফ্যারাডের প্রথম সূত্রটা পড়তে হবে। আমরা কি জানি ভাই? আমরা জানি ডাব্লু সমানুপাতিক কিউ, তাই না? আমরা জানি ডাব্লু সমান ধ্রুবক দিতে হয়, দেখা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে বলতে হয় জেড কিউ। আমরা বলতে পারি না ডাব্লু সমান জেড সমান কি জানি ভাই? আমরা জানি এম সমান ইএফ, আর কিউ সমান কি জানি আইটি। ওই এখানে এন বসে, এখানে ই মানে এলাকার তুল্য সংখ্যা, এখানে ই মানে কত? এই মানে কি? এই এলাকার তুল্য সংখ্যা, এখানে ই মানে কি? তুল্য সংখ্যা। আচ্ছা, তাহলে আমি কি জায়গাতে এটা বলতে পারি না যে W/M = আইটি /EF? তাহলে আমি কি এটা বলতে পারি না ডাব্লু সমস্যা এম তো আমরা জানি এন, তাহলে এন সমস্যা বলতে পারি না IT/EF? তাহলে এইবার তুমি নিজে যেটা মন চায় তুমি এটা করতে পারো, কারণ তুমি এই জায়গাতে যে কোনো জায়গায় টার্ন করতে পারো। যে আমরা জানি এন সমান V/22.4 লিটার NN/NA সমান বলতে পারি না PV সমান RT সমান বলতে পারি IT/EF। এবার তোমার যা দেওয়া থাকে তুমি এখানে মান ইউজ করবা। তোমাকে যদি বলে যে একটি চার্জের আধান কত, অথবা একটি চার্জের কত, এখানে ভর না অন্য কিছু মনে থাকবে এই জায়গাটার মধ্যে। তোমাকে যদি বলে একটি চার্জের কত, আধান কত বাই করতে বলে, একটি চার্জে কী বাই করতে বলছে? আধান। একটি চার্জের আধান, তাহলে একটি ইলেকট্রনের আধান কত এটা না, ভর কত এটা দেখো তো। তাহলে একটি চার্জের আধান যদি বাই করতে বলে, যে একটি চার্জের আধান যদি বাই করতে হয়, তাহলে সূত্র হচ্ছে আমরা জানি যে কিউ সমান একটি চার্জের আধান অথবা একটি ইলেকট্রনের যে কোনো মোলে, প্রশ্ন এরকম আসবে না, প্রশ্ন আসবে এরকম যে কোনো মোলের চার্জ সংখ্যা বাই করতে চলে, চার্জ কত যদি বাই করতে বলে, তাহলে তুমি কীভাবে বাই করবে? প্রশ্ন হচ্ছে এরকম আসবে যে কোনো মোলে, এটা তো আমি একটু আগে বলছি 1 মোলের, যে কোনো মোলের চার্জ যদি বাই করতে বলে, মোলের চার্জ কত যদি বাই করতে বলে, তাহলে আমার সূত্র কি? কিউ সমান NEF। কিউ সমান NEF। কোন কত হচ্ছে ভাই? এই সূত্র আসলে কোথা থেকে? তুমি যদি এটা নর্মাল কথা, আমরা জানি ডাব্লু সমান কত কিউ, এই জায়গাতে বলতে পারি না ডাব্লু সমান জেড কিউ, তাহলে আমরা বলতে পারি না ডাব্লু সমান M/EF ইন্টু কিউ, তাহলে ডাব্লু সমান M = Q/EF। তাহলে আমরা বলতে পারি না যে M সমান QEF, তাহলে আমি বলতে পারি যে কিউ সমান NEF। এইটা একটা শুধু ভাই, এর বাইরে কিছু নাই ভাই, এখান থেকে এর বাইরে কিছু আসবে না। তবে এই জায়গা থেকে আরেকটা জিনিস লাগবে, 2 নাম্বার সূত্রটা যদি আইসা পড়ে, যে আমরা বলতে এই জায়গা বলে ডাব্লু সমানুপাতিক ই মানে হচ্ছে ভাই এখানে বলা যায় রাসায়নিক তুল্যাঙ্ক অথবা বলা যায় তুল্য ভর বুঝাই রাখে, তুল্য ভর। এই জায়গাতে আমি বলতে পারি W1/E1 = W2/E2। ভাই W1/E1 W2/E2, তো এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এই জায়গাতে যদি আসে প্রশ্ন,
আর আরেকটা প্রশ্ন এখানে লাগে, ধরো দ্রবণের ঘনমাত্রা এখন কত, এইটা পরিমাণগত দর্শন আমরা শিখছিলাম যে এস সমান সমান বলতে পারি 1000 W ডিভাইড বাই MV, একটা সূত্র আছে না, এই সূত্র এখানে ইউজি কাজে লাগে। এটা তোমার ঢাকা বোর্ড যখন তুমি প্রথম বোর্ডে প্রশ্ন করতে যাবা তখন থেকে এরকম একটা প্রশ্ন আসছে যে তোমার ডাব্লিউ সমান সমান এস, আরেকটা সূত্র আমার কাজে লাগে না এরকম, যে এই সূত্র লাগবে যে দ্রবণে এখন ঘনমাত্রা কত আছে, ক্যাথরে কতটুকু জমা হয়েছে, ক্যাথরে জমা হলে তবে অবশ্যই আমার এখানে দ্রবণের প্রশ্ন আসতেই পারে। ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে এটা। তো ঢাকা বোর্ডে 2023 সালে একটা প্রশ্ন কী ছিল, যদি এরকম একটা এই যে এতগুলো সূত্র শিখলাম, সূত্র শিখা যদি এই প্রশ্ন সলভ করে ফেলি তাহলে আমার অধ্যায় মোটামুটি কি 60 থেকে 70% আমার এবার তুমি যদি প্র্যাকটিস করো বাকিটা তোমার বুঝাই ফেলবা। যে প্রশ্ন একই প্রশ্ন বারবার বলতে আছে, ঢাকা 23 সালে একটা প্রশ্ন করছে এবার হ্যাঁ, এটা ম্যাথ সিস্টেম প্রশ্ন, যে তোমাকে বললো যে প্রশ্নকে পড়ি যে উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে, এটাই। তার মানে আমার দ্রবণে বিদ্যমান আসলে কতটুকু ধাতু আছে, দ্রবণের মধ্যে কতটুকু ধাতু আছে, তারপরে আছে তুমি ক্যাথরে কতটুকু জমা হয়েছে এটা বাই করবা। তো সূত্র কি, W1 ইজ ইকুয়াল প্রথমে SMV ডিভাইড বাই 1000, এখান থেকে তুমি অবশ্যই মান আসবে কত 8.1725 এত গ্রাম, এগুলো দ্রবণের মধ্যে আছে। এবার আমরা বলতে পারবো যে ভাই আসলে কতটুকু জমা হইতেছে, তার মানে কি কতটুকু জমা হইতেছে জেড, তো এটা আসলে তুল্যাঙ্ক বাই করতে হবে। জেড সমান আমরা কি জানি M ডিভাইড বাই N ইন্টু 96,500, এইখানে করলে মান আসে কত 3.388 10⁻⁴ গ্রাম পার কুলম। এইবার আমি বলতে পারি না যে আবার ফেয়ারের সূত্র অনুসারে বলতে পারি তাহলে কতটুকু তাহলে জমা হবে, ক্যাথরে কতটুকু ধাতু জমা হবে, তাহলে W সমান বলতে পারি ZIT, এই জায়গাতে যেটা মান পাইলামই আমরা, তাহলে 3.388 ইন্টু 10⁻⁴ ইন্টু আয়ের মান কত দেওয়া আছে 2.5, আর বলছে 1 ঘন্টা, তাহলে 3600 সেকেন্ড, কত সেকেন্ড 36 সেকেন্ড, করলে মান আসে 3.0492 এত গ্রাম। তাহলে ভাই এটা হচ্ছে আমার ক্যাথরে জমা হবে, আর এটা লাগে আমরা এই ক্যাথরে জমার হিসাবটা করার জন্য আমার জেড লাগতেছে, আর এই মানটা দিতেছে আমার এই যে এইখানে যে W1টা আসলে দ্রবণে তড়িৎ বিশ্লেষণের আগে তার এখানে কত, তড়িৎ বিশ্লেষণের আগে তার কতটুকু পরিমাণ আছে এটার জন্য বাই করছি আমরা। তাহলে এখন তো আমি বলতে পারি না আসলে অবশিষ্ট তাহলে কতটুকু আছে, দ্রবণে অবশিষ্ট জিঙ্কের পরিমাণ কত, এটা কারণ যতটুকু জমা হয়েছে আর মোট যতটুকু আছে বিয়োগ করে তুমি বুঝতে পারবা যেন অবশিষ্ট কতটুকু আছে। তাহলে আমি বলতে পারি দ্রবণে অবশিষ্ট জিঙ্ক, দ্রবণে অবশিষ্ট জিঙ্ক ধাতুর পরিমাণ, জিঙ্ক ধাতুর পরিমাণ তাহলে কত হবে ভাই, W সমান W1 মাইনাস W2, তাহলে কত হলো 8.1725 মাইনাস 3. তারপরে কত 0492, যদি এত হয় বিয়োগ করলে কত হয় 5.1233 গ্রাম। এটা যদি এত হয় তাহলে এবার তুমি নিজে এবার তড়িৎ বিশ্লেষণের পরবর্তী ঘনমাত্রা কত বলছে, তড়িৎ বিশ্লেষণের পরে ঘনমাত্রা কত এটা বাই করতে বলছে, ঘনমাত্রা কত, তো আমরা জানি S সমান আমরা জানি 1000 W ইজ ইকুয়াল টু MV, জানি না দিন। তাহলে আমার এই জায়গায় 1000 W মান কত, আমি কত মান পাইলাম একটু আগে 5.1233, এবার M এর মান তো তুমি জানো জিঙ্কের কত হবে তাহলে 65.38, V কত দেওয়া আছে 250, কত দেওয়া আছে 250, এখানে কি জমা হইতেছে এখানে 65.38, এই যে সবসময় এখানে জিঙ্কের কত হইতেছে 65.38, নিকেলে কত হবে তুমি আলোকে দেখো, তাহলে এখানে কত হইলো 65.38 হবে, কারণ আমরা তো বলছি কি যে উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত চালনা করলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে, এখানে জমা হবে জিঙ্ক সালফেট দ্রবণ আছে, ঠিক আছে, দ্রবণটা কি জিঙ্ক সালফেটের দ্রবণের ঘনমাত্রা কত হবে তাই করতে বলছে। আমরা কি জানি তুমি দেখো নিকেলের কত, নিকেল তো প্রশ্নই নাই, নিকেলের প্রশ্ন তো এখানে হয়ই নাই, কারণ এখানে আসেই তো আছে জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম, এখানে তো নিকেল প্রশ্ন উঠবে না। আচ্ছা নিকেলের তো 65 সামথিং, আচ্ছা সামথিং এর পরে দিতেছি, তার মানে কি যেভাবে আসনো বাইরে এটা নিয়ে এত চাপ নাই, এম এর মাধ্যমে বসাইলা, কিন্তু প্রসিডিউরটা কি এটাই হচ্ছে প্রসিডিউর, তুমি যদি সূত্র থেকে ম্যাথ আসে বা এইটাই ঘুরা ফিরা মনে করে দিব, এখানে আর কিছু ঘুরানো কিছু নাই, তুমি এবার নিজে প্র্যাকটিস করো, এই জায়গা থেকে নিজে প্র্যাকটিস করবো, দেখো যে কোন জায়গায় সমস্যা আছে কিনা, মূল টপিক কিন্তু এটা, এবার নিজে যত প্র্যাকটিস করবো তত বেশি তুমি শিখবা, এই জায়গায় তোমার সূত্র প্রতিরোধ করতে বলতে পারে, তোমার এখানে ঘুরে ফিরে কাহিনী সেমই, যে এখানে পাত্রে রাখা যাইতেছে কিনা রাখা যাবে কিনা, অথবা এই যে ফেয়ারের থেকে যদি দুটো টপিক বলা যায় ভাই, দুটো টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কী কী, তা আমি তো বলবো এক হচ্ছে সূত্র থেকে ম্যাথ আসতে পারে, সূত্র থেকে ম্যাথ, আর এক হচ্ছে সূত্র থেকে ম্যাথ যে সূত্র রিলেটেড, আর একটা হচ্ছে ভাই আমরা বলতে পারি যে পাত্র অথবা এই যে বিক্রিয়া এই দুইটা ভাই, এর বাইরে ভাই এটা এতও যদি ভালোকে কেউ গ্যারান্টি দেয় যে ভাই আমি এই দুটো ভালো করছি
ও তো তার আমি 80% গ্যারান্টি দেবো, যদি ভালো প্র্যাকটিস করতে পারে এখানে প্রশ্ন কমন পড়বে এবং সে পারবে ইনশাআল্লাহ। এই জায়গার মধ্যে কোনো প্রবলেম আছে রাদি? এই যে এতক্ষণ তুমি যা বুঝলা, প্রবলেম আছে কোনো? এটা হচ্ছে একদম মানে একটা গ্লাস তোমাকে একটা সব ধরা দেওয়া হইলো, ঠিক আছে? এই জায়গা থেকে কীভাবে করবা। আর সবসময় খেয়াল রাখতে হবে যে ভাই তড়িৎ জারণ বিভবটা তোমার খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখতে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে রাধে? এটাই তাহলে থাক।